স্টুডেন্ট, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ক্লাস 9 এর অঙ্ক বিষয় নিয়ে। আজকে আমাদের টপিকটা হলো জ্যামিতি। আমরা বেছে নিয়েছি অধ্যায় নম্বর 9 কে। অধ্যায় 9 থেকে আমাদের আজকের যেটা উপপাদ্যটা বুঝে নেব সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 20। প্রমাণ করো যে কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমাদের আজকের প্রমাণ এটা আমরা করে দেখাবো। আমি প্রথমেই ভিডিও শুরুতে আমি উপপাদ্যটা লিখে তোমাদের কাছে দেখিয়েছি। এখন আমি বোর্ডে শুধু তোমাদের কি করে প্রমাণ করবো এবং কি করে মনে রাখবো জিনিসগুলো সেটা আমরা আলোচনা করছি। তাহলে আমাদের স্বীকার্য বিষয়ে আমরা আসছি। কি আমাদের দেওয়া আছে, যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই আমাদের এই যে ভাষাতে যেটা কথাতে যেটা লেখা আছে সেই কথার মধ্যেই আমাদের স্বীকার্য বিষয়গুলো লেখা থাকে। তো দেখা যাক কি লেখা আছে সেটা। আমরা বলছি কোন ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু। তাহলে একটা আমি ত্রিভুজ ধরছি, ত্রিভুজটার নাম দিয়েছি এ বি এবং সি। সেই ত্রিভুজটার যে কোনো দুটি বাহু, আমি বাহু দুটোকে বেছে নিয়েছি, একটা হচ্ছে এবি আর একটা বাহু বেছে নিয়েছি হচ্ছে এসি। বলছি এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু দুটো কি কি, একটা নাম দিয়েছি হচ্ছে ডি, একটা নাম দিয়েছি হচ্ছে আমরা ই। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু নিয়েছি আমরা হচ্ছে একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে ই। মধ্যবিন্দু মানে অর্থাৎ এবি সরলরেখাকে এই ডি বিন্দুটা সমান দুটো খণ্ডে ভেঙে দেবে এবং ই বাহু বিন্দুটা এসি বাহুটাকে সমান দুটো অংশে ভেঙে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের মধ্যবিন্দুর কাজ। এবার তাহলে মধ্যবিন্দু পেয়ে গেলাম। এবার মধ্যবিন্দু দুটোকে যুক্ত করতে বলেছে, তাই যুক্ত করার জন্য আমরা কি করলাম, ডি এবং ইটাকে যোগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। তাহলে কি করেছি আমরা, এবি ও এসি এর মধ্যবিন্দু দুটো নিয়েছি আমরা ডি আর একটা ই। তাহলে যদি আমি ছবিটা মিটিয়ে ভালো করে প্রথম থেকে আঁকার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ত্রিভুজটা যদি আমি প্রথম থেকে আঁকার চেষ্টা করি তাহলে কি রকম দাঁড়াবে। এই এবিসি একটা ত্রিভুজ যার মধ্যবিন্দু নিয়েছি আমি এবি বাহুর মধ্যবিন্দু নাম নিয়েছি আমরা ডি, এসি বাহুর মধ্যবিন্দু নিয়েছি হচ্ছে আমরা ই। এবার দুটোকে যুক্ত করা হলো, এটা হলো আমাদের স্বীকার্য। আবার বলি, আমাদের দেওয়া আছে কোন একটা ত্রিভুজ, ত্রিভুজটা হচ্ছে এবিসি, এবিসি ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ এবি আর এসি বাহুর মধ্যবিন্দু আমরা একটা নিলাম ডি, একটা নিলাম ই এবং তাদের সংযোজক সরলরেখাংশ। সকালে তাহলে আমাদের সরলরেখা দুটোকে যুক্ত করে দিলাম। এটা গেল আমাদের হচ্ছে স্বীকার্য বিষয়। ঠিক আছে, এবার দ্বিতীয় ধাপ আমাদের প্রমাণ, প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করতে হবে দেখি, আমাদের এই সব এর মধ্যেই লেখা আছে, বাক্যটার মধ্যেই লেখা আছে
সরলরেখাংশ পর্যন্ত হয়ে গেছে। সেটা আবার বলেছে কি, সেটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল। আচ্ছা, তৃতীয় বাহু কোনটা? আমি কোনটা কোনটা আমরা কোনটা কোনটা বাহু নিয়েছি আমরা অলরেডি বাহু নিয়েছি, একটা নিয়েছি, একবার এবি নিয়েছি, আর একবার এসি নিয়েছি। তাহলে প্রথম বাহু দ্বিতীয় বাহু হয়ে গেল। তৃতীয় নম্বর বাহু পড়ে থাকছে তাহলে শুধুমাত্র বিসি। তাহলে বিসি বাহুটা হচ্ছে আমাদের এখানে তৃতীয় বাহু। তাহলে কি বলেছে, বলতে চেয়েছে, তাহলে যে সরলরেখাটা আমরা সংযোগ করলাম অর্থাৎ ডিই আমাদের প্রমাণ করে দেখাতে লাগবে, যেটা প্রামাণ্য বিষয় যেটা লেখা আছে, প্রামাণ্য বিষয়। কি প্রমাণ করে দেখাবো? আমরা দেখাবো হচ্ছে যেটা সরলরেখা সংযোগ করেছে অর্থাৎ ডিই সরলরেখাটা বিসির সঙ্গে সমান্তরাল। একটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। 2 নম্বর প্রমাণ করে দেখাবো আমরা কি, 2 নম্বর প্রমাণ করে দেখাবো আমরা সমান্তরাল ও অর্ধেক অর্থাৎ ডিই সরলরেখাটার মান বিসি সরলরেখার অর্ধেক। এই দুটো আমরা প্রমাণ করে দেখাবো। আবার বলি আমি, যে উপপাদ্যটা স্টেটমেন্ট যেটা দেওয়া আছে সেই স্টেটমেন্ট থেকে আমরা স্বীকার্য এবং প্রামাণ্য বিষয় এই দুটো কিন্তু অনায়াসেই বলতে পারি। সেটাই বোঝানোর চেষ্টা করলাম। আরেকবার রিপিট করছি, ত্রিভুজ, আমরা ত্রিভুজটার নাম দিয়েছি এবিসি। দুটি বাহুর মধ্যবিন্দু, আমি দুটো বাহু ধরে নিয়েছি, একটা এবি একটা এসি। এদের মধ্যবিন্দু নাম দিয়েছি আমরা ডি এবং ই। এবার তারপর কি বলেছে, দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ, সেই মধ্যবিন্দু দুটোকে আমরা যুক্ত করে দিলাম, ডিই সরলরেখা পেয়ে গেছি। এবার প্রমাণে আসছি, বলেছে সেই যে সরলরেখাংশটা পেয়েছিস সেই সরলরেখাংশটা তৃতীয় বাহু। তৃতীয় বাহু কোনটা? এবি নিয়েছি, এসি নিয়েছি, তা তৃতীয় বাহু অবশ্যই সেটা পড়ে থাকবে হচ্ছে বিসি। তাই বলেছি ডিই সরলরেখাটা বিসির সঙ্গে একবার সমান্তরাল, আর একবার ডিই সরলরেখাটা বিসি সরলরেখার অর্ধেক। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। এরপর আমরা একটু অঙ্কনের দিকে যাচ্ছি। কি অঙ্কন করব? বলছে এই ইডি সরলরেখাটাকে বাড়িয়ে দেওয়া হলো, ইডি সরলরেখাটা অর্থাৎ ইডি সরলরেখাটা বাড়িয়ে দেওয়া হলো মানে আমি ডি এর দিকে বাড়িয়ে দিচ্ছি। কতটা বাড়াবো? ইচ্ছে মতো করে বাড়ালে হবে না, বলছে শর্ত দিয়ে দেওয়া হলো যে ডিই সরলরেখার মান যা দাঁড়াবে, বলছে এই বর্ধিত অংশটার মানও 1 হবে। অর্থাৎ এই বিন্দুটার নাম যদি আমরা এফ দিই, অর্থাৎ আমাকে বলে দেওয়া হলো যে ডি এর মান যা হবে ডি এফ এর মানও তাই হবে। এটা আমাদের অঙ্কনের মধ্যে নিচ্ছি। কি করলাম আবার বলি, বলছে ইডি সরলরেখাংশটাকে বর্ধিত করা হলো। কতদূর বর্ধিত করলাম না, বলছে ইডি সরলরেখার সমান করে আমরা বর্ধিত করলাম। সেখানে সেই বর্ধিত অংশটার নাম যদি আমি এফ দিই, তাহলে ডিই আর ডিএফ এর সমান, ডিই আর ডিএফ এর মান সমান হবে। এবার কাজ হলো বি আর এফ টাকে যুক্ত করে দিলাম। এই হয়ে গেল আমাদের চিত্রটা কমপ্লিট এবং অঙ্কন পর্যন্ত হয়ে গেল। এবার আমরা বেছে নেব, আমরা চলে আসছি প্রমাণে। প্রমাণটা করার আগে আমি আরেকবার সবাইকে মনে করে দিতে চাইছি যে ত্রিভুজের সর্বসমতার শর্ত, অর্থাৎ কি কি শর্ত মেনে চললে দুটো ত্রিভুজ পরস্পর কি বলে কি কি শর্ত মেনে চলতে গেলে দুটো ত্রিভুজ একে অপরের সাথে সরি কি কি শর্ত মেনে চলতে গেলে ত্রিভুজ দুটো সর্বসম হবে, সেই শর্তগুলোকে একটু মনে করে দিতে আমরা চাইছি। তো সর্বসমতার শর্ত দুটো, সর্বসমতার শর্তগুলো কি কি একটু শুধু মনে করে নিই।
ত্রিভুজ সর্বসম হবে তার শর্ত হচ্ছে যদি দুটো ত্রিভুজের বাহুগুলো যদি পরস্পরের সমান হয়, অর্থাৎ এস 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 শর্ত, বাহু 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 শর্তে ত্রিভুজ দুটো সর্বসম হবে। নাম্বার 2, বাহু কোণ বাহু, অর্থাৎ দুটো ত্রিভুজের দুই জোড়া করে বাহু যদি সমান এবং এক জোড়া কোণ যদি সমান হয়ে যায় তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। 3, কোণ কোণ বাহু, অর্থাৎ দুটো ত্রিভুজে যদি এক জোড়া করে কোণ যদি সমান হয়ে যায় এবং এক জোড়া বাহু যদি সমান হয়ে যায় তাহলে বলবো ত্রিভুজ দুটো সর্বসম। 4, অর্থাৎ সমকোণ অতিভুজ বাহু। তাহলে এই চারটে শর্ত যদি মেনে চলে তাহলে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম। কেন বললাম এখন আমরা বুঝতে পারবো। এখানে আমি দুটো ত্রিভুজকে এখন বেছে নিচ্ছি, আমরা দুটো ত্রিভুজকে বেছে নিচ্ছি। এক হচ্ছে ত্রিভুজ এ ডি ই, আমরা প্রমাণ অংশতে আছি। বলছে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ ডি ডিএফবি বা বিডিএফবি লিখতে ভালো লাগবে। বিডিএফ, এই দুটো ত্রিভুজকে আমরা বেছে নিলাম। এই দুটো ত্রিভুজে থেকে কি কি পেতে পারি? এক, প্রথমে আমরা পেয়ে যাব যে এই এডি বাহুটা আর এই ডিবি বাহুটা সমান। কেন বলছে এডি সমান ডিবি? কেন আমরা প্রথমেই বলেছি যে ডি হচ্ছে এবি এর মধ্যবিন্দু। যদি মধ্যবিন্দু হয় তাহলে সেখানে আমরা অবশ্যই বলতে পারি যে এডি এর মান যা হবে ডিবি এর মান তাই হবে। দুই নম্বর শর্ত, আমরা দেখতে পাচ্ছি এই কোণটা আর এই কোণটা একে অপরের বিপরীত কোণ, বিপরীতমুখী অবস্থান বলে, তাহলে আমরা বলতে পারি কোণ এডিই বিপরীত কোণ বিডিএফ। 3 নম্বর, আমরা অঙ্কন অনুসারে আমরা প্রথমেই পেয়ে গেছি যে ডিই আর ডিএফ সরলরেখাটা প্রথমেই অঙ্কন অনুসারে বলতে পারি দুটো সমান। তাহলে আমরা জানি এখান থেকে পাচ্ছি ডিই আর ডিএফ দুটো সমান। এটা কোথা থেকে পাচ্ছি না অঙ্কন অনুসারে। তাহলে দেখো এক জোড়া দুই জোড়া বাহু আমরা সমান করতে পারলাম আর এক জোড়া কোণ আমরা সমান দেখাতে পারলাম। তাহলে আমাদের বাহু কোণ বাহু শর্তে বলতে পারি ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বি ডি এফ। তাহলে কি শর্ত না এস এ এস শর্তে। এই শর্তটা আমি দিয়ে দিচ্ছি। তাহলে হয়ে গেল আমরা ত্রিভুজ দুটো সর্বসম দেখাতে পারলাম। কিন্তু দেখাবো কেন, দেখি কি পাবো। এবার আমরা তো সর্বসমতার প্রমাণ করে দিলাম, এবার ওখান থেকে কি রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা আমাদের গুরুত্বপূর্ণ। দেখি কি কি পাচ্ছি। আমরা দু জোড়া বাহু সমান দেখিয়েছি, তাহলে ত্রিভুজে তো তিনটে করে বাহু থাকে, তাহলে এখনো এক জোড়া বাহু পড়ে আছে। ঠিক আছে, সেই এক জোড়া বাহুটা অবশ্যই একটা হচ্ছে এ ই আর একটা হচ্ছে
এই FB, তাহলে এখান থেকে বলতে পারি AE ইকুয়ালস টু FB, এরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আর আবার আমরা কি দেখেছি, আমরা কি জানি ইটা কি এসির মধ্যবিন্দু, তো ই যদি এসির মধ্যবিন্দু হয় তাহলে আমরা জানি AE আর EC সমান, কিন্তু AE টা বলেছি আমরা ECর সঙ্গে সমান, কেন না ই এসি মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, তাহলে আমরা বলছি একবার A এর সাথে EC সমান, আবার বলছি A এর সাথে FB সমান, তাহলে এই দুটোতেই এখানেও এই আছে, এখানেও এই আছে, এই বাদ দিয়ে দিলাম, থাকলো পরে FB আর EC। তাহলে এখান থেকে কোন শর্তটা পেলাম হচ্ছে FB ইকুয়ালস টু EC, এই শর্ত একটা বের করে নিয়ে আসলাম। আর কি পাচ্ছি, আর এই আর এখান থেকে আরেকটা শর্ত পাচ্ছি আমরা, সেটা হচ্ছে আমরা তো আরেকটা শর্ত পাচ্ছি, সেটা হলো এখানে এই কোণটাকে বেছে নিলাম, অর্থাৎ কোণ EAD, আর আরেকটা কোণ নিচ্ছি আমি এই কোণটাকে, অর্থাৎ কোণ FBD। যদি সর্বসম হয় ত্রিভুজ দুটো, অর্থাৎ সর্বসম কথার অর্থ ত্রিভুজ দুটো সব দিক থেকে সমান, বাহু সাপেক্ষে সমান হবে, কোণ সাপেক্ষেও তারা সমান হবে, তাহলে এই কোণটা আর এই কোণটাকে আমরা সমান দেখাতে পারি। কেন এই কোণ দুটোকে বেছে নিলাম, আমরা প্রথমে বলেছি দেখো DE আর DF সমান। একটা কথা মাথায় রাখবো, যে দুটো বাহুকে সমান দেখে আমরা সর্বসমতা প্রমাণ করছি, সেই বাহু দুটোর বিপরীতে যে কোণগুলো অবস্থান করবে তাদের মানগুলো সব সময় সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি EAD আর FBD সমান, কেন রয়েছে সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ। ভালো কথা। এবার দেখো একটু যদি চিন্তা করি, এই কোণটা আর এই কোণটাকে আমরা সমান দেখেছি, যদি এই দুটো কোণ সমান হয় তাহলে আমি অনায়াসে বলতে পারি যে এই BF সরলরেখা আর এখানে AE সরলরেখাটা, এই সরলরেখা দুটো পরস্পর সমান্তরাল। কেন না এরা একে অপরের একান্তরভাবে কোণগুলো অবস্থান করে রয়েছে, এরা একে অপরের সাপেক্ষে একান্তরভাবে কোণগুলো অবস্থান করে রয়েছে বলে আমরা বলতে পারি যেখান থেকে AE সরলরেখাটা আর FB সরলরেখাটা পরস্পরের সাপেক্ষে সমান্তরাল। কেন না যেহেতু কোণ FAD এবং কোণ FBD এই দুটো কোণ সমান, এবং এরা কি আছে, এরা হচ্ছে একে অপরের সাপেক্ষে এরা একান্তর কোণ। দুটো বাহুকে সমান্তরাল দেখাতে পারলাম কেন, তার আগে আমি দেখেছি এই কোণ দুটোকে সমান, এই কোণ দুটো একে অপরের সাপেক্ষে একান্তরভাবে অবস্থান করছে বলে, তাই জন্য কোণ দুটোকে বলছি আমরা একান্তর কোণ। তাই এই জন্য সরলরেখা দুটো হচ্ছে সমান্তরাল। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এই সরলরেখা আর এই FB সরলরেখা দুটো
সমান্তরাল। সমান্তরাল হলে এভাবে অ্যারো চিহ্ন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করি। এবার আমি চলে আসছি, আমরা এখানে একটা ছবির মধ্যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি। চতুর্ভুজটার নাম কি? চতুর্ভুজটা হচ্ছে বি সি ই এফ। আমরা এই বি সি ই এফ চতুর্ভুজটা নিচ্ছি। এই বি সি ই এফ চতুর্ভুজের মধ্যে কি পাবো? বি সি ই এফ চতুর্ভুজের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই এফ বি সরলরেখাটা আর ই সি সরলরেখাটা সমান। কোথা থেকে পেলাম? আমরা একটু নোটিস করব, এই দেখো এফ বি সরলরেখা আর ই সি সরলরেখাটাকে সমান আমরা দেখিয়ে রেখেছি। আর কি পাচ্ছি? আর আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে আমার একটু লেখা হয়নি, সেটা হচ্ছে যদি এ ই সরলরেখার এফ বি সরলরেখা সমান্তরাল হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ এর সঙ্গে তো ইসি আছে, তাহলে ইসি সরলরেখা অবশ্যই এফ বি এর সাথে সমান্তরাল হবে। হবে তো? কারণ এই আর ইসি তো সমান, এই আর ইসি তো সমান। যদি এই আর ইসি যদি একই সরলরেখার উপর অবস্থান করে আছে, তাহলে আমি বলতে পারি এই সরলরেখা যদি এফ বি এর সঙ্গে সমান্তরাল হয়, তাহলে ইসি সরলরেখাটা এফ বি এর সঙ্গে সমান্তরাল। ঠিক আছে? তাহলে এখানে পেলাম এফ বি সরলরেখাটা ইসি এর সঙ্গে সমান্তরাল। একটা চতুর্ভুজে যদি এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, আবার বলছি, একটা চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান এবং সমান্তরাল হয়, তাহলে সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক হয়ে যায়, অর্থাৎ বি সি ই এফ একটি সামান্তরিক। যদি বিসি এর সামান্তরিক হয়ে গেল, তাহলে এখানে কি হবে? তাহলে তো আমরা বলতে পারি যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, অর্থাৎ এফ ডি এফ ই ইজ ইকুয়াল টু বলতে পারি বিসি। এফ ই সরলরেখাটা আর বিসি সরলরেখাটা সমান বলতে পারি, আর এফ এফ ই আর বিসি সরলরেখাটা সমান্তরাল। কেন? চতুর্ভুজটা একটা সামান্তরিক হলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। ঠিক আছে? তাহলে এফ ই সমান্তরাল যদি বিসি হয়, এফ ই মানে গোটা সরলরেখাটা, এফ ই সরলরেখাটার সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে বলতে পারি ডি ই সরলরেখাটা বিসির সঙ্গে সমান্তরাল। অতএব পেয়ে যাচ্ছি আমরা ডি ই সমান্তরাল বিসি। কারণ এফ ই সরলরেখার মধ্যেই তো ডি ই সরলরেখা আছে, তাহলে পেয়ে গেলাম ডি ই সরলরেখা বিসির সঙ্গে সমান্তরাল। এবার দেখো এফ একটু ঘুরিয়ে লিখি, বিসি ইকুয়ালস টু আমরা পেয়েছি এফ ই, বিসি ইকুয়ালস টু পেয়েছি আমরা এফ ই। আচ্ছা এফ ই টাকে আমি দুটো ভাগে ভেঙে দিতে পারি, এফ ই ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ ডি প্লাস ডি ই। এফ ই সরলরেখাটাকে আমি ভেঙে দিলাম এফ ডি আর ডি ই। আচ্ছা এফ ডি এবং ডি ই তো সমান, এফ ডি আর ডি ই সমান, কারণ এটা আমরা অঙ্ক অনুসারে পেয়েছিলাম। অঙ্ক অনুসারে পেয়েছি ডি ই আর ডি এফ টা সমান। তাহলে ডি এফ কে আমি চেঞ্জ করে দিয়ে বলতে পারি ডি ই প্লাস ডি ই, মানে হয়ে গেল 2 ইনটু ডি ই। যদি 2 ইনটু ডি ই হয়ে যায়, তাহলে একটু ঘুরিয়ে যদি লিখি, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি ডি ই ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি। এই হলো হচ্ছে আমাদের প্রমাণটা। গুরুত্বপূর্ণ যেটা বিষয়, বুঝে বুঝে প্রমাণগুলো পড়বে, না বুঝতে পারলে গেলে প্রমাণ
থেকে ইম্পর্টেন্ট, ছবি অবশ্যই আঁকতে হবে। ছবি যদি জ্যামিতিতে যদি ছবি না আঁকা হয় তাহলে কিন্তু কোনো ক্রেডিট দেওয়া হবে না, অর্থাৎ মান হবে 0। ঠিক আছে? সুতরাং ছবিটা কিন্তু যেমন আঁকতেই হবে, তেমন জ্যামিতি মুখস্থ করে নয়। মুখস্থ করে জ্যামিতি কখনোই মনে রাখা যায় না বেশি দিন। আমাদের ধীরে ধীরে জিনিসগুলোকে মাথায় নিতে হবে, কি কি শর্তগুলো কেন, ওগুলো কেন এটার সঙ্গে এটা সমান, কেন ওটার সঙ্গে ওটা সমান, প্রত্যেকটা জিনিস ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। দরকার হলে সেই জিনিসগুলোর সম্বন্ধে আইডিয়া পাবে তুমি আগের ক্লাসে কোনো বই থেকে তুমি তার আইডিয়াগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।